আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আয়া সোফিয়া পুনরুদ্ধার পরবর্তী তুরস্কের চ্যালেঞ্জ ও সম্ভাবনা শীর্ষক আজকের প্রোগ্রামের সম্মানিত সঞ্চালক, সম্মানিত প্রধান অতিথি এবং উপস্থিত আলোচক বৃন্দ এবং যে সকল ভাই বোনেরা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের প্রোগ্রাম শুনতেছেন, সকলের প্রতি রইল আমাদের শুভেচ্ছা। আজকের যে বিষয়টি আমাকে বলতে বলা হয়েছে এশিয়ান পার্সপেক্টিভ থেকে, আমি তিনটা ভাগে আমার আলোচনাকে সংক্ষিপ্ত আকারে পেশ করার চেষ্টা করব। প্রথম হচ্ছে আয়া সোফিয়ার যে ইতিহাস এবং বাস্তবতা, এবং দ্বিতীয় হচ্ছে চ্যালেঞ্জ গুলো কি কি এবং সম্ভাবনা গুলো কি কি। ইতিহাস এবং বাস্তবতা আসলে আমরা যদি আলোচনা করতে যাই তাহলে সেই ক্ষেত্রে অনেক লম্বা ইতিহাস। আমাদের প্রথম আলোচক কিছু বিষয়ে বলেছেন অলরেডি। আমরা এটা সবাই জানি যে 537 খ্রিস্টাব্দে বাইজেন্টাইন সম্রাট জাস্টিনিয়ানের নির্দেশে এটি নির্মিত হয়, এবং এর পরবর্তীতে বিভিন্ন পর্যায়ে পার হয়ে সুলতান মেহমেদ 1453 সালে যখন ইস্তাম্বুল বিজয় করেন, তার মাধ্যমে তিনি আয়া সোফিয়াকে মসজিদে রূপান্তরিত করার আদেশ দেন। এখানে আসলে দুইটা বিষয় উঠে আসে, যে যুদ্ধনীতি অনুযায়ী সুলতান মেহমেদ আয়া সোফিয়া দখল করে নেন। আরেকটি ব্যাপার আসে, সুলতান মেহমেদ হচ্ছে পাদ্রীদের কাছ থেকে আয়া সোফিয়াকে কিনে নেন। তবে তুরস্কের যারা অটোমান সাম্রাজ্য নিয়ে যারা ইতিহাসবিদ আছেন, তারা এই ব্যাপারটি ক্লিয়ার করে দ্বিতীয় ব্যাপারটিকে তারা সমর্থন করেন নাই, তারা প্রথম ব্যাপারটিকেই সমর্থন করেছেন। সেই হিসাবে যুদ্ধনীতি অনুযায়ী আহ, সুলতান দ্বিতীয় মেহমেদ এটিকে তার একটি ফাউন্ডেশন করে, সেই ফাউন্ডেশনের উপরে আয়া সোফিয়া দায়িত্ব অর্পণ করেছেন। এবং সেই থেকেই আয়া সোফিয়া মুসলমানদের দ্বারা পরিচালিত হয়ে আসছিল। এবং পরবর্তীতে আমরা দেখি 1923 সালে কামাল আতাতুর্ক যখন আহ আহ, অটোমান সাম্রাজ্যকে আসলে পরাজিত করেন, তখন তিনি আহ, তার আন্ডারে নিয়ে নেন। বাট 1923 সালে তিনি যখন অটোমান সাম্রাজ্যকে ভূলুণ্ঠিত করেছেন, তারপরে কিন্তু তুরস্কের মুসলমানদের পর্যায়ক্রমিক চাপ ছিল যে আয়া সোফিয়া যাতে করে মসজিদে থাকে। কিন্তু পর্যায়ক্রমিক ভাবে 1937 সালে গিয়ে কামাল আতাতুর্ক হচ্ছে মন্ত্রিসভায় একটা সিদ্ধান্ত নেন, এবং 1935 সালে তিনি সেটা বাস্তবায়ন করে আয়া সোফিয়াকে মসজিদ থেকে তিনি আহ, আমরা সবাই জানি জাদুঘরে রূপান্তরিত করেন। এবং দীর্ঘ আহ, অনেক দিন পরে, এক সপ্তাহ পূর্বে আমরা জানি 10 জুলাই আহ, এরদোগান রাষ্ট্রের সর্বোচ্চ আদালতের রায়ের প্রেক্ষিতে একটি ডিক্রি জারি করে সেটাকে পুনরায় মসজিদ হিসেবে আহ, নিয়ে আসেন। তো এখানে যে ব্যাপারটি আসলে বর্তমান যেটা বাস্তবতা, এটা সারা বিশ্বের মুসলমানদের কাছে অনেক বড় একটা আকাঙ্ক্ষার জায়গা, মুসলমানদের একটা প্রাণের জায়গা। তো সেখান থেকে আসলে চ্যালেঞ্জ গুলা অনেক আহ, বড় বড় চ্যালেঞ্জ রয়েছে। আমি যদি এর যেই প্রতিক্রিয়াটা দেখি, বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসলে যেই প্রতিক্রিয়াটা আসছে, তার মধ্যে সবচেয়ে বড় প্রতিক্রিয়া আসছে হচ্ছে আমেরিকা এবং ইউরোপীয় ইউনিয়ন, অথবা যে চার্চ আছে বিশ্বব্যাপী, যে চার্চ অর্থোডক্স চার্চের যে লিডাররা ছিলেন, তারা আসলে এই ব্যাপারে অনেক প্রতিক্রিয়া জানিয়েছেন। এছাড়া ইউনেস্কো সহকারে অন্যান্য দেশগুলা চরম প্রতিক্রিয়া জানিয়েছেন। তা আমরা যদি এখানে আসলে দেখি যে আমাদের এশিয়ার পার্সপেক্টিভ থেকে অনেকেই বাবরি মসজিদের সাথে আমরা তুলনা করি যে বাবরি মসজিদকে আসলে আহ, ধ্বংস করা হয়েছে। কিন্তু আসলে বাবরি মসজিদ এবং যে আমরা আয়া সোফিয়ার ব্যাপারটা টোটালি ভিন্ন। কারণ বাবরি মসজিদ হচ্ছে তারা ধ্বংস করে ফেলছেন, আয়া সোফিয়া এখনো তার অখণ্ডতা বজায় রেখেই বিদ্যমান রয়েছে। এবং যেখানে বাবরি মসজিদের সাপেক্ষে আমরা যদি চিন্তা করি, ইন্ডিয়াতে প্রায় 15% মুসলিম বিদ্যমান, এবং তুরস্কতে প্রায় 99% হচ্ছে মুসলমান। তো সবকিছু মিলিয়ে আসলে অর্থোডক্স খ্রিস্টান এবং আমেরিকা এবং ইউরোপিয়ান ব্লকের যারা আছেন, তারা আসলে তুরস্কের উপর সর্বোচ্চ আহ, যতটুকু প্রেসার দেওয়া যায় সেই জিনিসগুলো চেষ্টা করবেন। কারণ তুরস্ক বর্তমানে মুসলমানদের জন্য একটি রাইজিং শক্তি হিসেবে সব জায়গায় তারা কাজ করার চেষ্টা করতেছে।
তো আমরা যদি এই প্রতিক্রিয়াগুলোর পার্সপেক্টিভে দেখি, তুরস্কের বর্তমান যে কিছু কর্মকাণ্ড, আমরা যেটা জানি তুরস্ক হচ্ছে সিরিয়াতে বিভিন্ন ফ্রন্টের সাথে তাদের নিজস্ব প্রয়োজনে যুদ্ধ করতেছেন। লিবিয়াতে কিছুদিন আগে তুরস্ক সেখানে লিবিয়ার জাতিসংঘ স্বীকৃত সরকারকে সাহায্য করার জন্য তুরস্কের ফোর্স সেখানে পাঠিয়েছেন। সবকিছু মিলিয়ে আসলে তুরস্ক বিভিন্ন ফ্রন্টে অনেক পরাশক্তির বিরুদ্ধে কাজ করতেছে। বাট সবচেয়ে সম্ভাবনার দিকগুলো আমি সর্বশেষ একটু দ্রুতভাবে বলার শেষ করব। সম্ভাবনার মধ্যে আমি একটা জিনিসকে খুব গুরুত্ব সহকারে এখানে নিয়ে আসছি যে কিছুদিন আগে একটা কনফারেন্স হয়েছে ইংল্যান্ডে, এয়ার অ্যান্ড স্পেস পাওয়ার কনফারেন্স। সেখানে ইংল্যান্ডের যিনি ডিফেন্স মিনিস্ট্রি ছিলেন, বেন ওয়ালেস, তিনি একটি কথা বলছেন যে তুরস্কের যে লিবিয়াতে এবং হচ্ছে সিরিয়াতে যে অস্ত্রগুলা আনআর্মড এরিয়াল ভেহিকেল গুলা ইউজ করেছেন, তারা যা দাবি করেছেন তার 50%ও যদি সত্য হয়, তাহলে সেটা হচ্ছে গেম চেঞ্জিং ম্যাটার। এটা অনেক গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। এছাড়াও পাঁচটা জিনিস তুরস্কের বর্তমানে গবেষণার পার্সপেক্টিভ থেকে যদি আমরা দেখি, যে তুরস্ক নিজস্ব প্রযুক্তিতে টেলিকমিউনিকেশন স্যাটেলাইট তৈরি করেছে, তারা হচ্ছে অ্যাটাক হেলিকপ্টার তৈরি করেছে, আনআর্মড ভেহিকেলের বর্তমানে তাদের এটা সারা বিশ্বব্যাপী আলোচনা হচ্ছে, এবং আর্মড ড্রোন তারা আবিষ্কার করেছে, যেখানে প্রত্যেকটা ড্রোন 1.5 টন পর্যন্ত আহ, বিভিন্ন ধরনের দ্রব্য ক্যারি করতে পারে। এবং তারা হচ্ছে লোয়ার অল্টিটিউড ডিফেন্স মিসাইল সিস্টেম, যেটা 15 কিলোমিটার পর্যন্ত আহ, যে কোনো ধরনের শত্রুদের উম, যে কোনো ধরনের জিনিস ধ্বংস করতে পারে, বোমা হোক অন্যান্য কিছু। এটা হচ্ছে তুরস্কের নিজস্ব প্রযুক্তিতে তৈরি গত কয়েক বছরের মধ্যে, যেটা তুরস্কের ডিফেন্সে যুক্ত হয়েছে। এই সব কিছু মিলে তুরস্ক বর্তমানে সারা মুসলিম বিশ্বের মধ্যে একটা রাইজিং শক্তি হিসেবে দেখা যাচ্ছে, এবং মুসলমানদের বিভিন্ন দুঃখ দুর্দশায় তুরস্ক এগিয়ে আসতেছে। এতে করে যেটা দেখা যাচ্ছে যে আসলে তুরস্কের এই আয়া সোফিয়াকে কেন্দ্র করে পরাশক্তি গুলা চেষ্টা করবে তুরস্কের অর্থনৈতিক অবরোধ অথবা অন্য যে কোনো ভাবে তুরস্ককে দমিয়ে রাখার জন্য। বাট আমরা দেখি যে সারা বিশ্বের হামাস সহকারে মুসলিম বিশ্বের সবাই একটু সংক্ষিপ্ত করবেন এরদোগানের যদি জন্য সময় একটু আলোচনা। দোয়া করতেছে, এবং হচ্ছে আমরা সবাই আসলে চাইবো যে হচ্ছে তুরস্ক আয়া সোফিয়াকে যেভাবে পুনরুদ্ধার করেছে এবং এরদোগান ঘোষণা করেছে যে হচ্ছে মুসলমানদের তৃতীয় যে কেবলা, সেটাকে উদ্ধার করার জন্য তারা চেষ্টা করবে। সেই জন্য আসলে তুরস্কের প্রতি আমাদের সবার এই আকাঙ্ক্ষা থাকবে তারা তাদের স্ট্র্যাটেজিক প্ল্যান গুলো আরো সুন্দরভাবে বাস্তবায়ন করে মুসলিম বিশ্বের জন্য একটি আহ, সুন্দর মাধ্যম হিসেবে, সবার জন্য একটা হেল্পফুল দেশ হিসেবে তারা সামনের দিকে এগিয়ে আসবে, এটা আমরা প্রত্যাশা করে